সামনেই রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টি-20 সিরিজ। টেস্ট সিরিজ তো শেষ হয়ে গেল, এখন রয়েছে টি-20 সিরিজ। সেই টি-20 সিরিজে মানে দুই দলের কিন্তু দল ঘোষণা করা হয়েছে, মানে বাংলাদেশের দলও ঘোষণা করা হয়েছে, ভারতের দলও ঘোষণা করা হয়েছে। দুই দলের মধ্যে কোন দল শক্তিশালী সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। 3টে করে টি-20 ম্যাচ কিন্তু হবে। প্রথম ম্যাচটা হতে চলেছে কিন্তু গোয়ালিয়রে রবিবার দিনকে 6 অক্টোবর, এবং ওই ম্যাচগুলো দেখা যাবে বোধহয় স্পোর্টস 18-এ দেখা যাবে, আর জিও সিনেমায় ফোনে দেখা যাবে। এবং ভারত, প্রথমে বলি বাংলাদেশের স্কোয়াডটা বলি। বাংলাদেশের স্কোয়াডে এখানে রয়েছে, বাংলাদেশের স্কোয়াডে রয়েছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিম হাসান তামিম, তারপর পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান। আর এটা হলো বাংলাদেশের স্কোয়াড। ভারতের স্কোয়াডটা বলি, সূর্যকুমার যাদব অধিনায়ক, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আকসদীপ সিং, হর্ষিত রানা, আর স্পিড স্টার মায়াঙ্ক যাদব, লখনৌ সেই মায়াঙ্ক যাদব। আর এখান থেকে বাংলাদেশের যে টি-20 যে স্কোয়াড, এখান থেকে প্লেইং 11 যদি বেছে নিতে হয়, তারপর পরে বলছি, শেষে বলছি যে কোন দল ভালো হতে চলেছে বা ভালো শক্তিশালী। এখান থেকে ওপেন করবে কে? তানজিম হাসান তামিম ওপেন করতে পারে, তার সাথে তো লিটন দাসকে ওপেন করানো হতে পারে, তাওহিদ হৃদয় 3-এ খেলতে পারে, 4-এ চলে আসবে নাজমুল হোসেন শান্ত, 5-এ হয়তো জাকির আলী অনিক আসতে পারে, 6-এ মাহমুদুল্লাহ আসবে, 7-এ আসবে শেখ মেহেদি হাসান, 8-এ রিশাদ হোসেন, 9 নম্বরে মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে শরীফুল ইসলাম। এটাই হয়তো। তবে এই যে প্লেইং 11টা লাগছে, প্লেইং 11টা খারাপ না একেবারে, তবে নতুন প্লেয়ার কিন্তু বেশি, পুরনো প্লেয়ার কিন্তু কম। এই মুস্তাফিজুর পুরনো প্লেয়ার, শরীফুল মোটামুটি নতুন, আর মাহমুদুল্লাহ পুরনো, আর সব নতুন। লিটন কুমার দাসও পুরনো। লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর, এই 3জনই এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর বাকি সব কিন্তু পুরনো নতুন প্লেয়ার। সেই তুলনায় ভারতের টিমটা একেবারেই নতুন। সূর্যকুমার যাদব একটু এক্সপিরিয়েন্স রয়েছে, অভিষেক শর্মা নতুন, সঞ্জু স্যামসন নতুন, রিঙ্কু সিং মোটামুটি নতুনই বলতে গেলে, হার্দিক পান্ডিয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, এই দুজনের একটু এক্সপিরিয়েন্স রয়েছে। আর কে? বরুণ চক্রবর্তী নতুন, সবই নতুন প্রায়। মানে অভিজ্ঞতার দিক থেকে আবার কিন্তু বাংলাদেশ এগিয়ে। আর যদি শক্তিশালী যদি বলতে হয়, তাহলে ভারতেরটাই কিন্তু বেশি শক্তিশালী। ভারতের যারা রয়েছে তারা বেশি মারকুটে। ভারতের যারা আইপিএল থেকে যেহেতু উঠে আসে, আইপিএলে মেরে খেলে উঠে আসে, এর জন্য কিন্তু বাংলাদেশের থেকে ভারতের টিমটা বেশি শক্তিশালী হয়। আর বাংলাদেশের টিমটা একটু দুর্বল হয় কেন? বাংলাদেশের টিমটা ওরকম আইপিএল খেলে উঠে আসে না, অত মারকুটে প্লেয়াররা উঠে আসে না, এই জন্য প্রবলেম হয়। এটাই হলো ব্যাপার। আর এখানে ওপেনার হয়তো আমরা দেখতে পারি যে অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে নামানো হতে পারে, তার সাথে হয়তো সঞ্জুকেই নামানো হবে, কেন আর কেউ ওপেনার হিসেবে নেই যে ওপেন করতে পারে। 3 নম্বরে সূর্য নামবে, 4 নম্বরে হয়তো নামতে পারে শিবম দুবেকে নামানো হতে পারে, 5-এ রিয়ান পরাগকে খেলানো হতে পারে, 6-এ হার্দিক পান্ডিয়া নামতে পারে, 7-এ রিঙ্কু সিং, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে বরুণ চক্রবর্তী চান্স পাবে। হয়তো বরুণ চক্রবর্তী একটা হলো ম্যাচের সুযোগ দেবে, হয়তো রবি বিষ্ণয়কে আগে সুযোগ দেবে, বরুণ চক্রবর্তীকে পরে সুযোগ দেবে। তারপর হর্ষিত রানা আর আকসদীপ সিং। হর্ষিত রানা ডেবিউ হয়ে যাবে, মায়াঙ্ক যাদবকে হয়তো পরে ডেবিউ করাবে, আগে হর্ষিত রানাকে করাবে। তার কারণ গৌতম গম্ভীর যেহেতু হর্ষিত রানাকে কাছ থেকে দেখেছে, একসাথে কাজ করেছে, আমার মনে হয় তাকে আগে সুযোগ দেবে। এখন পুরোটাই নির্ভর করছে তার ওপর, এখন কি করে সেটা দেখতে হবে, বলতে পারছি না সেটা কি করে। আর এই যে টি-20 ম্যাচগুলো যেহেতু ভারতের মাটিতে হবে, এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে, 185, 90 এরকম রান কিন্তু হবে। এবার এই রান কিন্তু চেস করা কিন্তু মুশকিল হয়ে যায় সব সময়।
মানে এত রান চেস করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যায়। বাংলাদেশে জেতার জন্য প্রথমে ব্যাট করে নেওয়াই ভালো। আর নাজমুল হোসেন শান্তরা টি-20তে ব্যাটিং করে যা জঘন্য, কী আর বলবো, খুবই বাজে ব্যাটিং করে, ও ভালোই লাগে না, জঘন্য লাগে ব্যাটিংটা নাজমুল হোসেন শান্তর। আর আর এই যে বাংলাদেশের যে ম্যাচগুলো হবে, বাংলাদেশ সবসময় ভারতের বিরুদ্ধে খেলার আগে বলে বাংলাদেশ ভারতকে হারাবে, কিন্তু শেষ পর্যন্ত হারাতে পারে না। আর এই যে গৌতম গম্ভীরের নেতৃত্বে, মানে গৌতম গম্ভীরের অধীনে, কোচিংয়ের অধীনে দেখা যাক কেমন সূর্যকুমার যাদব অধিনায়কত্ব করে। আমি চাই চাপের মুহূর্তে হাড্ডাহাড্ডি হোক, বাংলাদেশ তাতে কি হচ্ছে, বাংলাদেশও লড়াই করুক, তাহলেই তো খেলা দেখে মজা আসবে। একটা হাড্ডাহাড্ডি হোক, তাহলেই তো মজা আসবে। এবার হাড্ডাহাড্ডি যদি না হয়, একবারে ভারত জিতে গেল বা একবারে বাংলাদেশ জিতে গেল, তাহলে খেলা দেখে মজা আসে না। আর তানজিম হাসান তামিমের ওপেন করার সম্ভাবনা বেশি বাংলাদেশে। আবার এটা হতে পারে যে পারভেজ ইমন আছে না, ইমনকেও করাতে পারে, তবে ইমনের থেকে আমার মনে হয় তানজিম হাসান তামিম ভালো। আর লিটন দাসের কোনো ধারাবাহিকতা নেই, একটা প্ল্যানিং নিয়ে খেলতে হবে। তানজিম হাসান তামিম ধরে খেলবে, লিটন দাসের মেরে খেলতে হবে, বা লিটন দাস ধরে খেলবে, তামিমের মেরে খেলতে হবে। একটা প্ল্যানিং নিয়ে খেললে ভালো হবে। তারপরে তাওহিদ হৃদয় তিনি আসবে, তিনি একদম পারফেক্ট তাওহিদ হৃদয়। আর মাহমুদুল্লাহকে যদি একটু ফিনিশার হিসেবে পাঠায়, সেটাই মনে হয় ভালো হয়। মাহমুদুল্লাহ শেষের দিকে এসে ভালো মেরে খেলতে পারে, ধরে খেলার তার দরকার নেই, ধরে খেলার প্লেয়ার রয়েছে, ফিনিশার দরকার। জাকির আলীর সাথে মাহমুদুল্লাহ, তারপরে তো রিশাদ হোসেন রয়েছে। শেখ মেহেদি তো ব্যাট করতে পারে না ভালো, শেখ মেহেদি পরে ব্যাটিংয়ে আসবে, আগে চলে আসবে রিশাদ হোসেনও বড় বড় ছক্কা মারতে পারে। রিশাদ হোসেন কিন্তু চাপে ফেলতে পারে ভারতকে। আমি আগের দিয়ে বলে দিলাম, সেরা একজন বোলার, ভালো একজন লেগ স্পিনার, আমার তো বেশ পছন্দ, ভালোই লাগে, ব্যাটিংটাও ভালো করে। আরও দিন যাবে, তারপর দেখা যাক সে উন্নতি করতে পারে নাকি। তার বোলিংয়ে আরও উন্নতি করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। তার বোলিংটা আরও উন্নতিটা করা দরকার, এটাই হলো ব্যাপার। দেখা যাক উন্নতিটা করতে পারে নাকি। উন্নতিটা করতে পারলে তাহলে ভালো, আর উন্নতি না করতে পারলে প্রবলেম আছে। আর তাসকিন আহমেদ তো ভালোই বল করে, মুস্তাফিজুর রহমান টি-20তে ভালোই মোটামুটি বল করে, মোটামুটি ভালোর জন্য নেওয়া হবে। এবার মুস্তাফিজকে যদি রেস দিতে যায়, তাহলে রেস দিতে পারে, তাহলে হয়তো আমরা দেখতে পারি যে অন্য কোনো বোলারকে খেলালো, দেখতে পারি আমরা, সেটা বলা যাচ্ছে না। কি করবে বাংলাদেশ আগে থেকে তো কিছু বলা যায় না। আর এখন ওই যে টেস্ট সিরিজটা হেরে গেল, টেস্ট সিরিজটা হেরে যাওয়ার পর বাংলাদেশের অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত বলেছে, আমাদের দলের কেউ ভালো ব্যাটিং করতে পারেনি, আমরা বেশি বল খেলতেই পারিনি, আমাদের দোষে আমরা হেরেছি। ভারত খুব ভালো বোলিং করেছে, মানে ভারত কোয়ালিটি বোলিং করেছে, এবং তাদের এগেনস্টে খেলা কঠিন, তারা অনেক শক্ত প্রতিপক্ষ, তারা সত্যি খুব ভালো খেলেছে, এইসবই কিন্তু বলছিল। আর বর্তমানে এখন তো ভারত যেহেতু 1 নম্বর টেস্ট দল, বা এই জন্য টেস্টে হারানো অনেক কঠিন। আর তামিম ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ এই সিরিজ থেকে কী জিততে পারলো, বা কী শিখতে, মানে এই কী শিখতে পারলো, বলে কিছুই শিখতে পারেনি। ভারত যে কতটা কোয়ালিটি মানে দল, এটাই বোঝা গেল বাংলাদেশের সাথে খেলাতে। বাংলাদেশ ভালো খেলতে পারলো না, কিছুই অর্জন করতে পারলো না, এমনটাই মনে করছে তামিম ইকবাল। আর সাকিব তো ওইদিকে অবসর নিয়ে নিল, সাকিব টি-20 ম্যাচ খেলে ফেলেছে, টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে, এবার টেস্ট থেকে অবসর নিয়ে নেবে, ওয়ানডে থেকে পরে হয়তো অবসর নিতে পারে। সাকিব আল হাসানের ফ্যানরা অনেকেই কষ্ট পেয়েছে, সে অবসর নেয়, সে একজন সেরা মানুষ হিসেবে আমি কিছু বলবো না, বাট একজন অলরাউন্ডার হিসেবে সেরা। তবে লাস্ট কয়েকটা ম্যাচে তার পারফরমেন্স আহামরি কিছু না, জঘন্য পারফরমেন্স। মেহেদি হাসান মিরাজকে টি-20তে নেওয়া হয় না, তার কারণ তার থেকে মনে করে শেখ মেহেদি হাসানকে বেটার টি-20তে। তবে আমার মনে হয় মিরাজও কিন্তু কম না, ভালোই কিন্তু ব্যাটিং করতে পারে, কিন্তু তাকে নেওয়া হয় না কেন আমি জানি না। মানে অনেক সময় কি ডিসিশান নেয় কে জানে, মানে এটা বোঝা মুশকিল। আর চান্ডিকা হাথুরু সিং এত ফালতু কোচ, আর কি বলবো, জঘন্য, তারপরে তাকে সরায় না। এটা ভালো কাউকে কোচিং নিয়ে আসুক, তবে তো বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে। চান্ডিকা হাথুরু সিংয়ে চলে নাকি, ফালতু একদম। তারপর নাজমুল হোসেন শান্ত নিজেই খেলতে পারে না, সে আবার কি খেলবে, মানে নিজেই পারফরমেন্স একেবারে বিগ জিরো, জঘন্য পারফরমেন্স করে, তারপরে কি করে কে জানে। মানে এটাই হলো মুশকিল বোঝা।
দেখা যাক কি হয়, কি যে হতে চলেছে সেটাই ভাবছি। এই সিরিজটাতে একটা জমজমাটপূর্ণ সিরিজ হল, পুজোর মধ্যে 6 তারিখ থেকে মনে হয় পুজো শুরু হয়ে যাবে, না 6 শুরু না, পুজোর মধ্যে, দুর্গা পুজোর মধ্যে বোধহয় একটা খেলা দুটো খেলা বোধহয় পড়বে, বা পঞ্চমীর দিন মনে হয় খেলা রয়েছে। যাই হোক, পুজোর মধ্যে দেখতে হবে। শান্ত যখন মেরে খেলে তখন ভালো খেলে, যখন এত ধরে খেলে প্রচণ্ড ডট খায়, ওই জন্য স্ট্রাইক রেট মনে হয় সব থেকে খারাপ, 110-এর নিচে স্ট্রাইক রেট। টেম্বা বাবুমারও খারাপ ছিল, টেম্বা বাবুমাও যেমন টি-20-তে চলে না, এই শান্তও চলে না টি-20-তে, জঘন্য, টি-20-তে এত খারাপ কি আর বলবো, ফালতু একদম। আর এই যে টি-20 ম্যাচে এখানে ভালো খেললে তবেই তো মানে সে প্লেয়ার নাম করতে পারে, টি-20-তে খেললেই কিন্তু উঠে আসে, তাও হৃদয়। ওই একটা প্লেয়ারই দেখি টি-20-তে খেলার মতো প্লেয়ার, লিটন দাসও ভালো, বাট ধারাবাহিকতা নেই, একটু ধারাবাহিকতা থাকলে লিটন দাস বেটার হতো বাংলাদেশ, তখন আরও মজা আসতো দেখে। শান্ত একদম চলে না, অনেক প্লেয়ার রয়েছে যারা চলেই না, টি-20-তে খেলার মতো নেই, তাও তাদেরকে জোর করে নেওয়া হয়।